এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছে আমরা একটু জানাই সাউন্ড ক্লিয়ার কিনা, আর পাশাপাশি আমরা একটু শেয়ার দিয়ে রাখি। আচ্ছা, একটু ক্যামেরাটা আমরা ঠিক হোক। এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছে আমরা একটু জানাই আচ্ছা, পুরো মানচিত্রটা দেখা যাচ্ছে? ফ্রেমে দেখুন তো একটু পুরো মানচিত্র দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, তার মানে আপনারাও দেখতে পাচ্ছেন সম্ভবত। আমরা শুরু করব এখনই। তার আগে যেহেতু মানচিত্রের ক্লাস, আমি আগেই বলছি মানচিত্রের ক্লাস থাকলেই আপনারা শেয়ার দিবেন, যে কোনো ক্লাস শেয়ার দিবেন, মানচিত্র একটু বেশিই দিবেন শেয়ার। তো আমরা শুরু করে দিব। তার আগে আপনাদের সাথে একটু আমরা কথা বলে নেই। আপনারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালের অপেক্ষায় ছিলেন এতদিন, আপনারা জানেন যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বের হয়ে গেছে অলরেডি। আমাদের আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল আপনারা অনেকদিন অপেক্ষায় ছিলেন। এটা প্রসঙ্গে একটু কথা বলে আমি আজকে আপনাদের ভিতরে যাব। যেহেতু একটু বিজ্ঞাপন তো দিতে হয়, ফ্রি ক্লাস, তাই না? তো এই জন্য আমরা বিজ্ঞাপন দিয়ে শুরু করব। যে কোনো কিছুতে বিজ্ঞাপন আছে, দেখবেন নাটক দেখলে আপনার মাঝখানে বিজ্ঞাপন দেয়, তাই না? তো আমি আজকে একটু আপনাদের বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে ক্লাসের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখাবো। আজকে আমরা ক্লাসও নিব, পাশে পাশে আমরা বিজ্ঞাপন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল দেখেন, বইটা অলরেডি বের হয়ে গেছে আমাদের। এখন মোটামুটি দেশের সব জায়গা পৌঁছে গেছে। আর গত 2 দিন ধরে অনেক ব্যস্ত ছিলাম, যে কারণে আপনাদের রিপ্লে দিতে পারি না। সবচেয়ে বড় সমস্যার কথা একটু বলি, যে আমাদের রিপ্লের সমস্যা। আসলে আমার ফোনটা, মানে আমার আইডিটা মোট 3 জনে চালাই আমরা, বুঝছেন? আমি নিজে, আমার ছোটো ভাই সাহাদি হাসান এবং আমার ওয়াইফ, আমরা 3 জনে মিলে আইডিটা চালাই, অ্যান্সার দিতে চেষ্টা করি। তারপরেও আপনাদের অনেক বেশি প্রশ্ন ছিল, যেগুলো আসলে অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আমি অ্যান্সার না দিলে নয়, ঠিক আছে? তো এই কারণে আপনাদের অনেকে অ্যান্সার দিতে পারেন এখন পর্যন্ত। আপনারা একটু ইয়া ধরেন, আমি ইনশাল্লাহ আস্তে আস্তে করে সবার কমেন্ট, সবার মেসেজ পড়বো, এটা একটা বিষয়। আর আমরা কিন্তু আবারও পরীক্ষা শুরু করবো। আপনাদের মনে আছে কি না, যারা 43তম বিসিএস দিয়েছেন, আর তাদের মনে থাকার কথা যে আমরা লাস্টের দিকে যে এক্সামগুলো নিছি, আমাদের প্রত্যেক দিন প্রায় 10,000-এর মতো পার্টিসিপেন্ট ছিলেন অ্যাভারেজ। তো ইনশাল্লাহ আমরা এবছর আবারও শুরু করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মানসম্মত পরীক্ষা নিব আমরা। মানসম্মত পরীক্ষার খুব দরকার। আর এবছর কিন্তু আমরা আগে থেকে শুরু করলাম। দেখেন, প্রতি বছর আগের 2-3টা বিসিএসে আমাদের বইটা একটু লাস্টের দিকে বের হয়েছিল, যে কারণে আপনারা হয়তো পড়ার ওইভাবে সুযোগ পাননি খুব বেশি করে। হ্যাঁ, এবছর আমরা আগে চেষ্টা করছি যে মিনিমাম 4 মাস আগে, এখন তো 4 মাস অলরেডি, জানুয়ারি শেষ, আমরা 4 মাস আগে বইটা বের করলাম, অর্থাৎ ফেব্রুয়ারি এডিশন বলে নামে এটা বের হলো। ওকে, এখন বইটা এত আগে বের করলাম, 3-4 মাস আগে কেন? দেখেন, আমি আগেই বলছি আপনাদের যে বিসিএসের খুব বেশি আগে থেকে কিন্তু প্রশ্ন হয় না। মানে হচ্ছে আপনার মিনিমাম 2-3 মাস আগে আমাদের প্রশ্ন যেহেতু সিলেক্ট হয়ে যায়, আর খুব বেশি সাম্প্রতিক লাস্টের দিকে আসে না। আমি আগেই বলছিলাম সতর্ক করে যে লাস্টের দিকে আপনার সাম্প্রতিকের উপরে বেশি জোর দিয়ে সময় নষ্ট করবেন না। তো এবছর আপনারা কিন্তু আগে থেকে জানেন যে গত 2টা বিসিএস আমাদের প্রমাণ করে যে সাম্প্রতিকের গুরুত্ব আছে, ঠিক আছে, বাট একেবারে যে খুব বেশি গুরুত্ব যেটা দিয়ে আমরা লাস্টের দিকে পড়ি, ঠিক এত গুরুত্বপূর্ণ না সাম্প্রতিক। সো আমাদের বেসিক স্ট্রং করতে হবে। আর সাম্প্রতিক তো আছেই। কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল আছে এমন একটা বই যেখানে প্রতিটা অধ্যায়ে যেখানে সাম্প্রতিক আছে সেখানে সাম্প্রতিক, আর যেখানে বেসিক দরকার সেখানে বেসিক আছে। সো আমরা এই বইটা পড়লে সাম্প্রতিক বেসিক হয়ে যাবে। আর দেখেন, সাম্প্রতিক বেসিক মিলিয়ে কিন্তু আপনার এই যে 4টা সাবজেক্ট প্রায় আমাদের, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল এবং প্রযুক্তি। হ্যাঁ, আর যদি আমি সাম্প্রতিকটা যোগ করি আলাদা একটা বই, তাহলে মিনিমাম এখানে 4-5টা বই হয়ে যায়। বাট আমার কিন্তু প্রায় 5টা সাবজেক্ট বলতে পারেন আপনি। এই 5টা মিলিয়ে হচ্ছে আমার বইয়ের পৃষ্ঠা সংখ্যা এখন 504, এবং আমি কথা দিলাম যে 500-র উপরে আর পৃষ্ঠা বাড়বে না কখনোই। কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালে 500-র মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ আমরা খুব বেশি পড়াবো না, তবে আমরা সবচেয়ে ইফেক্টিভ পড়াবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্গেট ছিল। এবং সত্য কথা, এবছর সবচেয়ে ইফেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বের হলো। হ্যাঁ, এখন আপনাদের অনেকের প্রশ্ন, দাম বাড়লো কেন? আপনারা জানেন যে এই মুহূর্তে বিশ্ববাজারের প্রেক্ষাপটে বাংলাদেশের সব কিছুর দাম বাড়ছে। এর মধ্যে কাগজের দাম 1.5 গুণ, আটা পাওয়াই যায় না, মানে আমাদের যে গাম সেলাই এগুলো আর কি,
অর্থাৎ আপনার তারপর হচ্ছে কাগজের মূল্য ছাড়াও আপনার প্রেস রিলেটেড সব কিছুর দাম বাড়ছে। যেমন হচ্ছে আপনার এই যে আর্ট কার্ডটা, এটার দাম এখন ডাবল, যেটা আমরা কভার বলি। তো সব মিলে হচ্ছে আপনার আগের থেকে আমাদের প্রায় 30 থেকে 35 টাকা হচ্ছে আপনার এই প্রতি বইয়ে খরচ বাড়ছে। আর যেহেতু খরচ বাড়ছে সেহেতু তো এটা সবাইকে বহন করতে হবে, বুঝতে পারছেন। সো এই হিসেবে বইটার দাম বাড়লো। তবে 300 টাকার বই আপনারা কিনলে খুব বেশি যে ঠকবেন এরকম না, অবস্থান ভেদে এটা অনেক সময় 280 290 টাকাও রাখবে। যেমন নীলক্ষেতে মোটামুটি একটু কম রাখে, বাংলা বাজারে একটু কম রাখে, ঢাকার বাইরে হয়তো এতটা পসিবল হবে না। তারপরে আপনারা যারা আছেন বইটা নিয়ে নেন, আমি আপনাদের পোষায় দেবো ইনশাল্লাহ। আপনারা পরীক্ষা দিবেন, অনেকগুলো ফ্রি পরীক্ষা নেব আমি এখান থেকে। আপনারা প্রায় এই বইয়ের উপরে 50+ পরীক্ষা ফ্রি পাবেন। এবং আপনি যারা বই কিনতেছেন তারা কিন্তু আপনার বইয়ের ছবি দিয়ে আমার যে প্রাইভেট গ্রুপটা আছে ওখানেও আপনার একটা অ্যাড হয়ে যাবেন, বাংলায় লেখা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল প্রাইভেট গ্রুপ, ঠিক আছে? ওইখানে আমরা এখানকার কারেকশন থাকলে কারেকশনগুলো দিব। আর এবার চেষ্টা করছি বইটা নির্ভুল করার জন্য, তারপরেও কিন্তু আপনার কোনো বই নির্ভুল করা সম্ভব না, বিশেষ করে সাধারণ জ্ঞানের বই নির্ভুল করা একেবারেই সম্ভব না। এগুলো কারেকশন করে গেলেও অনেক সময় চোখ এড়িয়ে যায়, যেগুলো হচ্ছে আমি আপনার এই প্রাইভেট গ্রুপে সংশোধনী করে দিব। যাই হোক, আজকে আমরা ম্যাপের ক্লাস করব। আপনারা যারা অধৈর্য হয়েন না, বিজ্ঞাপন বিরতি এখন শেষ হচ্ছে, আমরা এখন চলে যাব ম্যাপের ক্লাসে। মাঝখানে আমরা আবার কিন্তু লাগলে বিজ্ঞাপন দিব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা ক্লাস নেওয়া চেয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালের। আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল থেকেই আমরা পৃথিবীর 453 পৃষ্ঠা থেকে 456 পৃষ্ঠা, পৃথিবীর মহাসাগর, সাগর, উপসাগর, দ্বীপ, দ্বীপরাষ্ট্র, তীরবর্তী বন্দর এবং শহর। আসলে এই ম্যাপটা আমি কয়েকদিন আগে এঁকে রাখছিলাম 10 মিনিটস স্কুলের জন্য, ওই দিন ক্লাসটা ক্যান্সেল হয়ে যায়। তো আজকে ভাবলাম মুসার আগে একটা ক্লাস আপনাদের নিয়েই নেই, এই জন্য ক্লাসটি আমরা সংক্ষেপে নেওয়ার চেষ্টা করব। দেখেন, পৃথিবীর ম্যাপ অনেক মজার, তাই না? পৃথিবীর ম্যাপ থেকে কি প্রশ্ন হয় কি না, ম্যাপ বুঝলে আসলে প্রশ্ন হয় কি না এটা একটু দেখবো আমরা। আর এই আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা পড়বো সেই পড়াটা কি আমার বিসিএসে লাগবে কিনা। কারণ দেখেন, এই মুহূর্তে আমরা কিন্তু খুব বেশি জানার মতো সময় নেই, খুব বেশি জেনে যে আমি খুব বেশি কাজ হবে এরকম তো না। সেহেতু আমরা সেই পড়াটুকু পড়বো যে পড়াটুকু পড়লে আমার বিসিএসে কাজ হবে, ঠিক আছে? আর এবার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল সম্পর্কে একটু বলি। এবার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল শুধুমাত্র বিসিএসের জন্যই যে এরকম না। আপনারা জানেন যে গত বছর ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিট পরীক্ষা হয়, এখানে সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন হয়েছিল, বাট সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে কমন ছিল। তার মানে আমার যেসব স্টুডেন্টরা আছেন যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তারাও বইটা নেবেন। আবার দেখেন যে এনএসআই পরীক্ষা, আমি বলতে পারি যে এনএসআই পরীক্ষায় সবথেকে কার্যকরী বই এটা। হ্যাঁ, এনএসআই এবং বিজিএসের জন্য সবথেকে কার্যকরী বই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। এটা আপনার এনএসআই এডি বলেন, এনএসআই ফিল্ড অফিসার বলেন, দুইটা পরীক্ষায় এটা প্রমাণিত হলো পরপর 2 বছর। অর্থাৎ এটা ইনশাল্লাহ আপনাদের আস্থার জায়গা রাখতে পারবে। আর অন্যান্য যে পরীক্ষাগুলো রেগুলার হচ্ছে, আমাদের শুক্রবার যে পরীক্ষাগুলো হয় বা সাপ্তাহিক পরীক্ষাগুলো আমরা দিচ্ছি যেগুলো আর কি, চাকরির পরীক্ষাগুলো, আপনি দেখবেন যে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক কমন থাকে। বাট আমার প্রত্যেক দিনের কমন দেখানো সম্ভব না, কারণ আমার যেহেতু ফোকাস হচ্ছে আপনার শুধুমাত্র বড় পরীক্ষাগুলো, অর্থাৎ বিসিএস, এনএসআই, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ব্যাংক জব, প্রাইমারি, এগুলোকে ফোকাস করে হচ্ছে আমি আপনাদের এই ক্লাসগুলো বা আমার লেখাগুলো লিখে থাকি। তো যেহেতু বিসিএসের প্রস্তুতিটা সবচেয়ে কঠিন প্রস্তুতি, অর্থাৎ বিসিএসের প্রস্তুতিটা নিলে আপনার অন্য প্রস্তুতি এমনিতেই হয়ে যাবে। এই জন্য আপনার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল পড়লে আপনার অন্যান্য প্রস্তুতি হয়ে যায়। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করব। এটা ভূগোলের টপিক বলতে পারেন, তবে আমার ভূগোলের টপিক কখনো শুধু ভূগোলে থাকবে না, এটা আপনার আন্তর্জাতিক অথবা আপনি ভূ রাজনীতি বলেন, সেখানেও আপনার সবসময় কাজে লাগবে। তার মানে এটা আমরা আন্তর্জাতিকও বলতে পারি, আবার এটাকে আমরা ভূ রাজনীতিও বলতে পারি। আর এবছর এই টপিকটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালে নতুন ঢুকছে। আপনারা এটা একটু পড়লে বুঝতে পারবেন যে আসলে কীভাবে মনে রাখতে হয়, হ্যাঁ, আর কতটা সুন্দর করে উপস্থাপন করা যায়। এই টপিকটা দেখলে আপনারা বুঝবেন। তাহলে আমরা শুরু করি। পৃথিবীর মহাসাগর। আচ্ছা, মহাসাগর বলতে আমরা কি বুঝি? পৃথিবীর যে বিস্তীর্ণ জলরাশি, অর্থাৎ যেটা হচ্ছে আকারে সবথেকে বড়, এটাকে আমরা মহাসাগর বলতে পারি। অর্থাৎ পৃথিবীর বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলা হয়। এখন পৃথিবীতে মহাসাগর কয়টি একটু বলে রাখা দরকার, যে মহাসাগরের ভাগগুলো একটু ভিন্ন রকম আছে। সেটা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ভাগ করছে। যদি আপনি এক্স্যাক্ট যদি বলি আমরা পৃথিবীতে মহাসাগরের যে বৈশিষ্ট্য বলবো, সেরকম বৈশিষ্ট্য বলতে গেলে পৃথিবীতে প্রধানত 3টা মহাসাগর। সেই 3টা হলো প্রশান্ত মহাসাগর, দেখেন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর।
কিন্তু এর বাইরেও হচ্ছে আপনার দুইটা মহাসাগর নামকরণ করা হয়, যদিও তাদের আয়তন খুবই ছোট এবং যেগুলো মূলত এদেরই মানে উত্তর বা দক্ষিণের কোনো অংশ। যেমন দেখেন যে এই দিকে আপনারা ম্যাপে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একেবারে ভারত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগর অথবা প্রশান্ত মহাসাগরের একেবারে দক্ষিণ দিকে গেলে পৃথিবীর একেবারে যে জায়গাটা একেবারে স্ফীত, ওই জায়গাটা হচ্ছে আপনার অ্যান্টার্কটিকা মহাদেশ। এই অ্যান্টার্কটিকার পাশ ঘেঁষে একটা মহাসাগর আছে, তাকে বলা হচ্ছে আপনার কি, এটাকে বলা হচ্ছে আপনার অ্যান্টার্কটিক মহাসাগর, অথবা দক্ষিণ মেরুর যে মহাসাগরটা এটাকে বলা হচ্ছে অ্যান্টার্কটিক মহাসাগর। আর পৃথিবীর উত্তরে অবস্থিত, অর্থাৎ একেবারে যেখানে উত্তর মেরু থেকে উত্তর অঞ্চলে এই যে মহাসাগরটা সেটাকে বলা হয় উত্তর মহাসাগর অথবা আর্কটিক মহাসাগর। যদিও এটাও কিন্তু দেখেন আটলান্টিকের সাথে যুক্ত, আবার দেখেন এ পাশেও আপনার প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত আছে কে, উত্তর মহাসাগর। যা হোক, তারপরেও পৃথিবীতে মহাসাগর 5টা, তবে প্রধানত 3টা। ঠিক আছে, পৃথিবীতে মহাসাগর কয়টা, 5টা, তবে প্রধানত মহাসাগর 3টা। মানে মেইন মহাসাগর বললে সেটা হচ্ছে আপনার প্রশান্ত, আটলান্টিক এবং ইন্ডিয়ান ওশান। আর 2টা আছে কম গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে উত্তর মহাসাগর আর একটা হলো দক্ষিণ মহাসাগর। এখন দেখেন এখানেও আবার আটলান্টিক এবং হচ্ছে প্রশান্ত মহাসাগরকে আবার এই 2টা এত বড় মহাসাগর যেটা হচ্ছে আমরা নিরক্ষরেখা বলি, পৃথিবীর মাঝ বরাবর যে নিরক্ষরেখা আছে, এই নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে গেলে যে আটলান্টিক মহাসাগর আছে এটাকে আমরা উত্তর আটলান্টিক বলি, এবং দক্ষিণের দিকে যে আটলান্টিক আছে এটাকে আমরা দক্ষিণ আটলান্টিক বলি। ওকে, আবার দেখেন যে ঠিক একই বরাবর প্রশান্ত মহাসাগরের উপরের অংশটাকে আমরা উত্তর প্রশান্ত মহাসাগর বলি, আর দক্ষিণ অংশকে আমরা দক্ষিণ প্রশান্ত মহাসাগর বলি। ঠিক আছে, তার মানে এই যদিও এগুলো আপনার একটাই মহাসাগর, বাট এটা এত বেশি বড় যে আমরা এটাকে 2 ভাগে বলে থাকি। তো এই কারণে কখনো কখনো কোনো দ্বীপের নামকরণ আসে, যে আপনার যেমন সেন্ট হেলেনা অথবা যদি বলি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, এগুলো কোন মহাসাগরে, তখন কিন্তু আটলান্টিক মহাসাগরে না বলে আমরা তখন বলি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। এই কারণে আমাদের উত্তর আটলান্টিকে কারা, দক্ষিণ আটলান্টিকে কারা, এগুলো আমাদের একটু বিস্তারিত জানা দরকার। ওকে, এখন এগুলো কাজে লাগে কিনা সেগুলো আমরা একটু দেখব। তাহলে আমরা শুরু করলাম 5টি মহাসাগর থেকে। এখন দেখেন যে এখানে একটু বোঝার বিষয় আছে, যেহেতু পৃথিবীটা দেখতে একেবারে গোলাকার, সেহেতু প্রশান্ত মহাসাগরটা কিন্তু 2 পাশে দেখেন। আসলে পৃথিবীটা তো ত্রিমাত্রিক মানচিত্র, বাট এখানে তো আমি ত্রিমাত্রিক দেখাচ্ছি না, যেহেতু আমি এটাকে দ্বিমাত্রিক আকারে দেখাচ্ছি, সেহেতু প্রশান্ত মহাসাগর আমাকে 2 ভাগে ভাগ করে দেখাতে হচ্ছে। ঠিক আছে, কারণ পৃথিবীতে এইভাবে করে গোল করে মিশে গেছে দেখেন। তো এই পাশে এসে দেখেন যে এই পাশে এসে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো প্রশান্ত মহাসাগর। এটার নাম হলো কি, এটার নাম হলো উত্তর প্রশান্ত মহাসাগর, আর দক্ষিণ দিকটাকে বলে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। ওকে, আচ্ছা, এবার আসি আমরা আটলান্টিকে। দেখেন এটা হলো আটলান্টিক, অর্থাৎ ইংরেজি এস আকৃতির মতো। ইংরেজি এস মানে এই দিকটা এসে এই দিকে এভাবে করে গেছে, এটা হলো আটলান্টিক মহাসাগরের আকৃতি, ইংরেজি এস অক্ষরের মতো। তাহলে আটলান্টিক এই দিকটাকে, উপরের অংশটাকে বলে উত্তর আটলান্টিক, উত্তর আটলান্টিক। ঠিক আছে, আর এখান থেকে দক্ষিণ দিকটাকে বলে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি আমরা ইন্ডিয়ার নামে, ইন্ডিয়ান ওশান। এই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আপনারা, ইন্ডিয়ার নামে হচ্ছে আপনার এই দিকটা যে মহাসাগর তাকে বলা হয় ভারত মহাসাগর। এটার নাম হলো কি, ভারত মহাসাগর। ঠিক আছে, আচ্ছা, ভারত মহাসাগর। তাহলে আমরা এখানে 3টা মহাসাগর পেলাম বড় বড়। আর দেখেন যে উপরের দিকে যে মহাসাগরটা আছে এটাকে বলা হয় আর্কটিক, স্বরে আ কয়রেব টয়রসি ক, আর্কটিক মহাসাগর। আচ্ছা, এই দিকটাও কিন্তু আপনার আর্কটিক মহাসাগর। ওকে, কানাডার উত্তরে এটাও কিন্তু আর্কটিক, কারণ যেহেতু পৃথিবী গোল।
ঠিক আছে। আর অ্যান্টার্কটিক মহাসাগর কোনটা? অ্যান্টার্কটিক মহাসাগর হচ্ছে অ্যান্টার্কটিকাকে ঘিরে যেই মহাসাগরটা তাকে বলা হয় অ্যান্টার্কটিক মহাসাগর। অ্যান্টার্কটিক মহাসাগর অথবা একে বলা হয় দক্ষিণ মহাসাগর। দক্ষিণ মহাসাগর অথবা কুমেরু মহাসাগর, যাই বলেন না কেন, আর্কটিক। আর এই যে আর্কটিককে আমরা উত্তরও বলতে পারি, কিন্তু কি বলতে পারি? উত্তর মহাসাগরও বলতে পারি। ওকে, দেখেন এটা কিন্তু ছোট। এখন এই মহাসাগরটা কিন্তু আপনার অনেক লম্বা দেখতেছেন আপনারা, কিন্তু আসলে এত লম্বা না, কারণ এটা পৃথিবীর যেহেতু গোল। ওকে, পৃথিবী যেহেতু গোল, দেখেন খেয়াল করে এই আর্কটিক মহাসাগরটা আমাদের এইভাবে দেখি এই মানচিত্রে, ত্রিমাত্রিক মানচিত্রে, তখন কিন্তু আমরা দেখবো একেবারে ছোটো। দেখেন একেবারে পুকুরের মধ্যে একটা গোল মহাসাগর দেখছেন খেয়াল করে, এটা হলো আপনার আর্কটিক মহাসাগর। আবার দেখেন অ্যান্টার্কটিক মহাসাগর যেটা, এটা হচ্ছে অ্যান্টার্কটিকাকে ঘিরে, এটাও কিন্তু গোল। ওকে, এটাও কিন্তু আপনার গোল, এটা এর চারপাশে এই যে অ্যান্টার্কটিকা কিন্তু গোল, কিন্তু আমার মানচিত্রে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এটা ত্রিমাত্রিক দেখাতে পারতেছি না আমি, তাই না? সো এটা হলো আপনার ছোটো করে এই অ্যান্টার্কটিকা মহাদেশকে ঘিরে চারপাশে যে মহাসাগর, এটাকে বলা হবে হচ্ছে আপনার অ্যান্টার্কটিক মহাসাগর। ওকে, আর ওই যে প্রশান্ত মহাসাগর তো আমি আগেই বলছিলাম যে প্রশান্ত মহাসাগর যেহেতু পৃথিবী গোল, তাহলে ওই পাশে রাশিয়া দেখেন মিশে গেল। এই যে এই পাশে রাশিয়া, ঠিক রাশিয়াটাকে আমি গোল করে ঘুরায় আনলে এ পাশে এসে যে আমেরিকার সাথে মিশে গেছে প্রায়, ঠিক আছে? তার মানে পৃথিবী গোল, তাহলে ও পাশেও প্রশান্ত, এ পাশেও প্রশান্ত। তার মানে এই পাশে জাপানের পাশে যেই মহাসাগর, এটাকে আমরা কি বলতে পারি? এটাও কিন্তু আপনার প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল, তাই না? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল। অস্ট্রেলিয়ার পাশেও কিন্তু আপনার প্রশান্ত মহাসাগর, মনে রাখতে হবে, ঠিক আছে? এই নিউজিল্যান্ডের পাশেও কিন্তু আপনার এই প্রশান্ত মহাসাগর। তাহলে আমরা মহাসাগরগুলো দেখলাম। এখন এই মহাসাগরকে কেন্দ্র করে আপনার এদের চারপাশে আপনার একাধিক অগভীর যে সাগরগুলো আছে সেগুলোকে আমরা যেগুলো সাগর সেগুলোকে আমরা সাগর বলবো, আর যেগুলোর তিন দিকে স্থল একদিকে জল, এই টাইপের বিষয়গুলোকে আমরা বলবো হচ্ছে কি, এগুলোকে বলবো আমরা উপসাগর। যেমন দেখেন যে ভারত মহাসাগরে আমরা যদি প্রথম দিকে আসি, ভারত মহাসাগর যেহেতু আমাদের চারপাশে, এই ভারত মহাসাগরকে কেন্দ্র করে যে আপনার যেই সাগরগুলো আছে সেগুলো একটু দেখবো আমরা। দেখেন এই যে ভারতের এই পাশে আসলে এইদিকে তো বাংলাদেশ, বুঝতেই পারছেন এখানে কোন দেশ? বাংলাদেশ। তো বাংলাদেশের বঙ্গের পাশে যে সাগর তাকে বলা হবে বঙ্গোপসাগর। তাহলে এটার নাম হলো বঙ্গোপসাগর। ওকে, দেখেন বাংলাদেশের পাশে অথবা পশ্চিমবাংলার পাশে যে সাগর তাকে বলা হয় বঙ্গোপসাগর। এখন শুধুমাত্র বাংলাদেশ না, এই বাংলাদেশ ছাড়াও মায়ানমার, এ পাশে থাইল্যান্ড, এ পাশে ইন্ডিয়া, এ পাশে শ্রীলঙ্কা। ওকে, এই দেশকে কেন্দ্র করে এই তীরবর্তী দেশগুলো হচ্ছে আপনার এই দেশগুলো, অর্থাৎ ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, এগুলো হচ্ছে আপনার তারপরে শ্রীলঙ্কা, এগুলো হচ্ছে আপনার বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ। ওকে, এখন এর বাইরেও কিন্তু দেখেন এই থাইল্যান্ডের পরে এই পাশে মালয়েশিয়া এবং এইদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ আছে, তবে এটা বঙ্গোপসাগর থেকে একেবারে একটু দক্ষিণে, কারণ এখানে আরেকটা সাগর আছে, সেই সাগরের নাম হলো আন্দামান সাগর। এই সাগরের নাম হলো কি? কারণ এখানে ভারতের আন্দামান দ্বীপ, তাহলে এই সাগরের নাম হলো কি? আন্দামান সাগর। যদিও অনেকে আন্দামান না বলে এটাকেও বঙ্গোপসাগর হিসেবে ধরে, তবে এটা বঙ্গোপসাগর না, ঠিক আছে? তাহলে এটা বঙ্গোপসাগর দেখলেন আপনারা। এখন দেখেন বঙ্গোপসাগরের তীরবর্তী উল্লেখযোগ্য আপনার বন্দর এবং শহর কোনগুলা? উল্লেখযোগ্য বন্দর যদি বলি তাহলে প্রথমেই বলতে হবে বাংলাদেশের চট্টগ্রাম, বাংলাদেশের পায়রা, আচ্ছা বাংলাদেশের মংলা, ভারতের কলকাতা, যদিও কিন্তু উজানে, তাই না? আচ্ছা ভারতের কলকাতা, এটা হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী সমুদ্র বন্দর বলতেছি আমি। আচ্ছা তারপরে এই দিকে আছে ওটার নাম হলো আচ্ছা তারুয়া, মনে হয় তারুয়া না কি যেন আছে। আচ্ছা তারপরে এইদিকে আছে ভারতের চেন্নাই বন্দর, ঠিক আছে, চেন্নাই বন্দর। আর এইদিকে আছে এই পূর্ব উপকূলে এইদিকে আছে হচ্ছে আপনার মায়ানমারের সিত্তে অথবা আকিয়াব। সিত্তে বর্তমান নাম দন্তস্বর শি তয় তয়কার, সিত্তে, এর আগের নাম ছিল আকিয়াব।
তাহলে আকিয়াব কোন দেশের সমুদ্র বন্দর? আকিয়াব ছিল হচ্ছে মায়ানমারের সমুদ্র বন্দরের নাম, যদিও বর্তমানে এর নাম হলো সিত্তে সমুদ্র বন্দর, সিত্তে। ওকে, রাখাইনের রাজধানী সম্ভবত সিত্তে, এটা একটা সমুদ্র বন্দর। আচ্ছা, আরও আছে হচ্ছে আপনার মায়ানমারের রাজধানী, সাবেক রাজধানী, বর্তমান না কিন্তু, মায়ানমারের সাবেক রাজধানী হচ্ছে আপনার কে, ইয়াঙ্গুন অথবা রেঙ্গুন। এগুলো হচ্ছে আপনার এই বঙ্গোপসাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দর, আচ্ছা, এবং শহর। আচ্ছা, আর এর পাশাপাশি এই দিকে মায়ানমার থেকে দক্ষিণ দিকে গেলে থাইল্যান্ডের যে উল্লেখযোগ্য আছে, এর মধ্যে হচ্ছে আপনার এদিকে আছে ফিফি আইল্যান্ড, ঠিক আছে, ফিফি আইল্যান্ড এবং ফুকেট। এই ফিফি আইল্যান্ড এবং ফুকেট এগুলোও কিন্তু আপনার এই বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলের মানে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। ওকে, এখন দেখেন যে এই জায়গাটা থেকে কিন্তু আপনার বিভিন্ন আকিয়াব কোন দেশের সমুদ্র বন্দর, এগুলো কিন্তু পরীক্ষা আসে, তাই না? অথবা কোন বন্দর কোন সাগরের তীরে, এগুলো কিন্তু আপনার পরীক্ষায় গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর এই দিকে আসলে শ্রীলঙ্কার রাজধানী, সাবেক রাজধানী কলম্বো, এই কলম্বোও কিন্তু আপনার বঙ্গোপসাগরের তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা দেখতে পেলাম। আর বঙ্গোপসাগরের তীরবর্তী বঙ্গোপসাগরের যে গুরুত্বপূর্ণ দ্বীপ টিপ, সেগুলো তো আপনার জানেন যে সেন্ট মার্টিন আছে। এই মুহূর্তে সেন্ট মার্টিন খুবই উল্লেখযোগ্য, কারণ আপনার দেখেন যে সেন্ট মার্টিনকে আপনার পরিবেশ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে এটাকে আপনার প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করছে। এবং সম্প্রতি কিন্তু আপনার হলিউডের বিখ্যাত তারকা, টাইটানিক খ্যাত বিখ্যাত তারকা হচ্ছে আপনার লিওনার্দো ডিকাপ্রিও। এই ডিকাপ্রিও কিন্তু আপনার এই সেন্ট মার্টিনসের নামটা উল্লেখ করে কিন্তু আপনার সেদিন স্ট্যাটাস দিয়েছে এবং বাংলাদেশকে ধন্যবাদ দিছে। যা হোক, তো এই জন্য বঙ্গোপসাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দর অথবা বঙ্গোপসাগরের যে রাজনীতি, এগুলো তো সবসময় গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের আমি বিভিন্ন লেকচারে পড়াই থাকবো, ঠিক আছে। আচ্ছা, এবার একটু দেখি আমরা ভারত মহাসাগরের একটু এই দিকে আসলে দেখেন যে এই দিকে যে আরব ভূখণ্ড, এই আরব ভূখণ্ডের নামে এই দিকে যে সাগরটা আছে, এই পাশে একেবারে ভারত, এই পাশে আরব অ্যারাবিয়ান অঞ্চল, আর এই দিকে আফ্রিকা। এর মাঝখানে এই যে বৃহত্তম একটা অঞ্চল, সমুদ্র অঞ্চল, এটাকে বলা হয় আরব সাগর। এটাকে বলা হয় কি? আরব সাগর। ওকে, এই আরব সাগরকে কেন্দ্র করে আপনার দেখেন, আরব সাগর কিন্তু গুরুত্বপূর্ণ। এই আরব সাগরকে কেন্দ্র করে এখানে আরও একাধিক উপসাগর আছে। যেমন দেখেন, এই দিকে আছে এডেন উপসাগর, এই দিকে আছে কি? এডেন উপসাগর, ঠিক আছে। আচ্ছা, এইদিকে হচ্ছে ওমান, ওমানের পাশে এটা হলো ওমান উপসাগর, ওমান উপসাগর। আর এইদিকে আছে ইরানের মাঝখানে পারস্য উপসাগর, পারস্য উপসাগর। আর এইদিকে দেখেন, এইদিকে এশিয়ান ভূখণ্ড, এদিকে আফ্রিকান ভূখণ্ড, এদিকে হচ্ছে বাবেল মানদেব প্রণালী। আর এইটা হলো এইদিকে মাঝখানে যে সাগরটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো লোহিত সাগর, লোহিত সাগর। আচ্ছা, এবছর যেখান থেকে অর্থাৎ 43তম BCS এর প্রশ্ন আসছিল এডেন থেকে। এডেন কি? এডেন হলো একটি সমুদ্র বন্দরের নাম, ঠিক আছে। এখন এডেনটা কোথায় একটু দেখি আমরা। দেখেন, এডেন কিন্তু লোহিত সাগরের তীরবর্তী বন্দর না, কারণ এখানে এসে আরও সূক্ষ্ম একটি ব্যাপার আছে। দেখেন, এইদিকে ভূমধ্য সাগর, আবার দেখেন এটা হলো লোহিত সাগর, এই দেখতে পাচ্ছি আমরা, এটা হলো লোহিত সাগর। কিন্তু এইখানে এসে দেখেন দুইটা সাগর আছে, এটা হলো উপসাগর। দেখেন এই যে একটা উপসাগর, এই দিক খেয়াল করে, আর এইখানে একটা উপসাগর, ছোটো ছোটো দুটো উপসাগর দেখছেন। যদিও মাঝখানে ভূখণ্ড এশিয়া এবং আফ্রিকা যুক্ত, দেখছেন ভূখণ্ড দিয়ে, কিন্তু এইখানে দুটো উপসাগর আছে। তার মধ্যে এইটার নাম হলো গালফ অফ সুয়েজ অথবা সুয়েজ উপসাগর। এটার নাম হলো কি? সুয়েজ উপসাগর। এই সুয়েজ উপসাগরের তীরে একটা গুরুত্বপূর্ণ বন্দরের নাম হলো সুয়েজ বন্দর। সুয়েজ একটা বন্দরের নাম কিন্তু, ঠিক আছে। এই সুয়েজ বন্দর সুয়েজ উপসাগর থেকে যেই খালটা ভূমধ্য সাগরে মিশছে, অর্থাৎ কৃত্রিম খাল খনন করা, সেই খালটার নাম হলো সুয়েজ খাল। এই যে এখান থেকে গেছে সুয়েজ খাল আর সুয়েজ উপসাগর। ওকে, তাহলে এটা সুয়েজ উপসাগর আর এটা হলো সুয়েজ খাল। আচ্ছা, এখন এই সুয়েজ খালের তীরে যেখানে
ভূমধ্যসাগরে মিশছে। তাহলে এই সাগরের নাম কি? ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর। সুয়েজ খাল যেখানে ভূমধ্যসাগরে মিশছে সেই জায়গায় এসে একটা গুরুত্বপূর্ণ বন্দরের নাম, অর্থাৎ সুয়েজ খাল এবং ভূমধ্যসাগর যে জায়গাটা মিলিত সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বন্দরের নাম হলো মিশরের আলেকজান্দ্রিয়া। কি বলেন তো? মিশরের পোর্ট সৈয়দ। এটা হলো মিশরের পোর্ট সৈয়দ। তাহলে মিশরের একটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের নাম হলো পোর্ট সৈয়দ। লিখে কোথায় লিখবো? লেখার আসলে জায়গা নাই। আচ্ছা, আমি এখানে লিখে দিই পোর্ট সৈয়দ। ওকে, পোর্ট সৈয়দটা অবস্থিত কোথায়? এটা হচ্ছে ভূমধ্যসাগর এবং সুয়েজ খালের মিলনস্থলে মিশরের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের নাম হলো পোর্ট সৈয়দ। ঠিক আছে, আর এখান থেকে ভূমধ্যসাগরের তীরে মিশরের আরেকটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের নাম হলো আলেকজান্দ্রিয়া। তাহলে আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দরটি এটি কোন সাগরের তীরে অবস্থিত? এটি হলো আপনার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। ওকে, আচ্ছা, এখন লোহিত সাগরের তীরে এখানে গুরুত্বপূর্ণ একটি সমুদ্র বন্দরের নাম হলো সুদানের পোর্ট সুদান। তাহলে পোর্ট সুদান হলো সুদানের একটি সমুদ্র বন্দর। আর এই দিকে এসে দেখেন যে এই লোহিত সাগরের তীরে সৌদি আরবের সমুদ্র বন্দরের নাম হলো জেদ্দা। কি বলেন তো? জেদ্দা। ওকে, আসলে এত সূক্ষ্ম জিনিস দেখানো কষ্ট এখানে। জেদ্দা হলো লোহিত সাগরের তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। আর 43তম BCS এর প্রশ্ন আসছিল আকাবা। এই আকাবাটা কোথায়? দেখেন, এই যে খেয়াল করে এখান থেকে একটু ভূখণ্ড এভাবে করে সমুদ্র ঢুকে গেছে, এই জায়গাটার নাম হলো গালফ অফ আকাবা। ঠিক আছে, অথবা আকাবা উপসাগর। এই উপসাগরের নাম হলো কি? আকাবা উপসাগর। লিখে দেই, আকাবা উপসাগর। ওকে, এই আকাবা উপসাগরের তীরে, যেহেতু আকাবা কোন দেশের, এর এই পাশে হচ্ছে আপনার দেশের নাম হলো জর্ডান, এই পাশে, আর এই পাশে হচ্ছে মিশর। তো এই পাশে জর্ডানের আকাবা সমুদ্র বন্দরের আকাবা উপসাগরের নাম অনুসারে এখানকার যে জর্ডানের সমুদ্র বন্দরের নাম হলো আকাবা সমুদ্র বন্দর। ওকে, তাহলে আকাবা একটি উপসাগরের নাম, আবার আকাবা একটি সমুদ্র বন্দরের নাম। তাহলে গত বছর প্রশ্ন আসছিল কি? সমুদ্র বন্দর থেকে। আকাবা কি? অ্যান্সার হবে একটি সমুদ্র বন্দর। ওকে, এটা আর কি। আচ্ছা, এখন এইখানটাও অনেক গুরুত্বপূর্ণ ভূ রাজনীতিতে এই মুহূর্তে, কারণ এই জায়গাটায় এসে ইসরায়েল, যেহেতু এই পাশে জর্ডান আর ঠিক অপর প্রান্তে এই পাশে মিশর, আর এইখানে হচ্ছে আপনার উপরের পাশটা হচ্ছে আপনার ইসরায়েল, আর এই পাশেও ইসরায়েলের একটি সমুদ্র বন্দরের নাম হলো ইলাত, ILLAT, ইলাট। ঠিক আছে, এখন যেহেতু এই জায়গাটা সুয়েজ খাল অনেক গুরুত্বপূর্ণ, সেহেতু এই জায়গাটা থেকে দেখেন যে এই ইলাত বন্দর থেকে এইদিকে ভূমধ্যসাগরও খুব বেশি দূরে নয়, মাঝখানে অল্প একটু ইসরায়েল। সো ইসরায়েলও চায় এখান থেকে সুয়েজ খালের একটি বিকল্প খাল খনন করতে। তো সুয়েজ খালের বিকল্প খাল খনন করতে চায় কে? ইসরায়েল। এটা হলো আপনার এই ইলাদ বন্দরের পাশ দিয়ে, অর্থাৎ আকাবা এবং ইলাদ এর মাঝখান থেকে এখানে একটি কৃত্রিম খাল খনন করতে চায় ইসরায়েল। বুঝতেই পারছেন, তাহলে কিন্তু ইসরায়েলের জন্য এই ভূ রাজনীতির ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এখন আগামীতে এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আপনার আমাদের পরবর্তী BCS অথবা প্রথম শ্রেণীর পরীক্ষায় সেটা কোন জায়গা থেকে দেখেন, সেটা হলো ওইখানে দেখানো সম্ভব না। তারপর একটু দেখেন এই যে সুয়েজ খাল অথবা সুয়েজ উপসাগর, আর এই দিকে যে গালফ অফ আকাবা, দেখেন এইখানে একটা বি আকৃতির একটা উপদ্বীপ সৃষ্টি করছে। এই উপদ্বীপটাকে বলা হয় সিনাই উপদ্বীপ। এটাকে বলা হয় কি? সিনাই উপদ্বীপ। অর্থাৎ সিনাই উপদ্বীপটা এমন একটা জায়গায় অবস্থিত যার 3 দিকে সমুদ্র, অর্থাৎ এইদিকে লোহিত সাগর, দক্ষিণ দিকে লোহিত সাগর, আর এইদিকে গালফ অফ আকাবা, এদিকে গালফ অফ সুয়েজ। এর একেবারে প্রান্তটাই হচ্ছে আপনার যে সাগরটা, যেই উপদ্বীপটা, তাকে বলা হয় হচ্ছে আপনার সিনাই উপদ্বীপ। এই সিনাই উপদ্বীপের আবার সর্বদক্ষিণের যে স্থানটা এইদিকে সমুদ্রে মিশে গেছে, দেখেন এটাকে বলা হয় হচ্ছে আপনার শার্ম আল শেখ। এই শার্ম আল শেখে হচ্ছে আপনার পরবর্তী, অর্থাৎ আপনার COP27 অনুষ্ঠিত হবে হচ্ছে আপনার এই উপদ্বীপটায়, ভুল বললাম, এই অবকাশ যাপনের শহর আর কি। যেমন আমাদের কক্সবাজার গুরুত্বপূর্ণ না,
তেমনই করে এটাও একটা স্বাস্থ্যকর শহর, যেহেতু চারদিকে তার সমুদ্র, 3টা সমুদ্র এখানে পরস্পর মিলিত হয়েছে, সুতরাং এই শার্ম আল শেখটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে শার্ম আল শেখ এটা কোন দেশের শহরের নাম? আচ্ছা, শার্ম আল শেখ হচ্ছে আপনার মিশরের একটি শহরের নাম। এটি হলো মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত। এটি একটি আন্তর্জাতিক মানের হচ্ছে আপনার অবকাশ যাপন কেন্দ্র হিসেবে বিশ্বে পরিচিত, এবং এখানে কিন্তু আপনার মিশরের অনেক গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে ইসরায়েলের সাথে, এবং মিশরের অনেক গুরুত্বপূর্ণ চুক্তি হয় আমেরিকার সাথে, এবং পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ সম্মেলন কিন্তু আপনার এই শার্ম আল শেখে হয়ে থাকে। তাহলে জায়গার নাম হলো কি? শার্ম আল শেখ। এখানে হচ্ছে পরবর্তী COP27, পরবর্তী কি COP27 অনুষ্ঠিত হবে এই শার্ম আল শেখে। ঠিক আছে, তাহলে শার্ম আল শেখ কোথায় অবস্থিত? এটা হচ্ছে আপনার সিনাই উপদ্বীপে, অর্থাৎ পরবর্তী এখানে হচ্ছে COP27। এই জন্য কিন্তু পরীক্ষা আসতে পারে, আর এখান থেকে তো প্রশ্ন এসেই থাকে। আপনারা জানেন যে এই যে এবছর প্রশ্ন আসছিল যে এইদিকে জিবুতি, এই যে যেখানে ইয়েমেনের অপর প্রান্তে জিবুতি থেকে প্রশ্ন আসছিল যে জিবুতি কোন সাগরের তীরে? এটি হচ্ছে দেখেন এই যে এডেন, যেহেতু এখানে বাবেল মানদেব প্রণালী, তো এটি এডেন উপসাগর, এটি হচ্ছে এডেন উপসাগর এবং লোহিত সাগর উভয়ের তীরে অবস্থিত জিবুতি। ঠিক আছে, আচ্ছা, মহাসাগরে দেখেন যে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে মহাসাগর এবং মহাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলো দিয়ে হচ্ছে আপনার একটা মহাসাগরের ভাগ মানে কল্পনা করা হয়। যেমন দেখেন, আপনি যদি এইদিকে প্রশান্ত মহাসাগর দেখতে পান, আপনারা এইদিকে প্রশান্ত মহাসাগর, এইদিকে আটলান্টিক মহাসাগর। এখন এই মহাসাগরটা কোন জায়গা থেকে বিভক্ত? দেখেন, এই যে বিশাল আমেরিকা 2টা মহাদেশ দেখতে পাচ্ছেন, পরস্পর কানেক্টেড। দেখেন এই মহাদেশ 2টা কিন্তু আপনার এখানে এসে দক্ষিণে এসে আস্তে 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 করে সমুদ্রে মিশে গেছে। দেখছেন এই যে সমুদ্রে মিশে গেছে, অর্থাৎ দেশ বা মহাদেশের যে সরু অংশটা ক্রমশ আরও সরু হয়ে সমুদ্রে মিশে যায় তাকে বলা হয় অন্তরীপ। একে বলা হয় কি? অন্তরীপ। তাহলে এই যে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং চিলির একেবারে দক্ষিণ দিকে যে অন্তরীপটা আছে এটাকে বলা হয় হর্ন অন্তরীপ। হর্ন মানে শিং। দেখছেন এই হর্ন অন্তরীপটা হচ্ছে আপনার একেবারে আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণে। ওকে, এবং এই হর্ন অন্তরীপটাই হচ্ছে আপনার এখানে এই পুরো আমেরিকার সর্বদক্ষিণের স্থান। দেখছেন আমেরিকার সর্বদক্ষিণের স্থান, এবং এই হর্ন অন্তরীপে এসেই হচ্ছে আপনার 2টি মহাসাগর বিভক্ত হয়েছে। অর্থাৎ হর্ন অন্তরীপের এই দিকটা হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগর, আর এই দিকটা আসলে হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর। দেখছেন, ওকে, এবং এইখানে কিন্তু আপনার সম্ভবত এখানে পাতাগোনিয়া তৃণভূমি অবস্থিত, সম্ভবত আর্জেন্টিনা এবং চিলির মাঝখানে। আপনারা লিখে জানান তো, আর্জেন্টিনা এবং চিলির মাঝখানে যে তৃণভূমিটা, এটা কিন্তু এই জায়গাটা অবস্থিত, বুঝছেন? এটা পৃথিবীর অন্যতম একটি তৃণভূমি অঞ্চল, প্রচুর পরিমাণে এখানে ঘাস। ঠিক আছে, এই জায়গাটা এটাকে সম্ভবত পাতাগোনিয়া নাকি, হ্যাঁ সম্ভবত পাতাগোনিয়া বলা হয়। হ্যাঁ, পাতাগোনিয়া তৃণভূমি অঞ্চল, এটা হচ্ছে আপনার এই আর্জেন্টিনা এবং চিলির মাঝখানে। ওকে, এইটা। আর এখান থেকে দক্ষিণ দিকে হচ্ছে আপনার হর্ন অন্তরীপ, আর এই হর্ন অন্তরীপের দিকে এসে এখানে চিলির একটা বন্দর আছে, সেই বন্দরের নাম হলো পোর্ট উইলিয়াম। এই পোর্ট উইলিয়াম হলো পৃথিবীর সর্বদক্ষিণের মহানগর। ঠিক আছে, পোর্ট উইলিয়াম হলো পৃথিবীর সর্বদক্ষিণের মহানগর। তার মানে এই জায়গাগুলো অনেক গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো হচ্ছে আপনার সমুদ্র একেবারে কাছাকাছি মিশে গেছে। আচ্ছা দেখেন, আমরা এখানে একটু দেখি প্রশান্ত এবং আটলান্টিকের ব্যাপারটা দেখি আমরা। দেখেন এইদিকে উত্তর আমেরিকা মহাদেশ, আর এইদিকে দক্ষিণ আমেরিকা মহাদেশ, মাঝখানে এই জায়গায় এসে সুয়েজ খাল, ভুল বললাম, সুয়েজ খাল না, পানামা খাল। ঠিক আছে, কারণ যেহেতু দেখেন এখানে এসে ভূমি খুব বেশি দূরে না, ভূমি খুব কাছাকাছি, আর সমুদ্র দেখেন 2টা, এদিকে আটলান্টিক, এদিকে হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর। সো আমেরিকার উদ্যোগে একটা খাল গ্রহণ করা হলো গত শতাব্দীতে, যাকে বলা হয় পানামার মাঝখান থেকে খাল, তাই এটার নাম হলো পানামা খাল। দেখছেন, এখন দেখেন খেয়াল করে, পানামা খাল কি করলো? পানামা খাল আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে দিল। ঠিক আছে, এখন এখানে এসে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে ভাবে যে পানামা থেকে কলম্বিয়াকে ভাগ করছে। না, কলম্বিয়া আরও দক্ষিণে, পানামা খাল পানামা থেকে পানামাকে বিভক্ত করছে। অর্থাৎ পানামার উত্তরেও পানামা, পানামার দক্ষিণেও পানামা। তার মানে পানামা খাল হলো একটা মহাদেশের সীমানা। ওকে, পানামা খাল একটা মহাদেশের সীমানা, অর্থাৎ পানামা খাল
পানামা খালের দক্ষিণ যেটা সেটা হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকা, আর পানামা খাল থেকে উত্তর দিকে গেলে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। ওকে, অর্থাৎ পানামা একটি ট্রান্সকন্টিনেন্টাল অথবা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। ঠিক আছে, এই তার মানে পানামা 2 মহাদেশে বিস্তৃত, দেখছেন খেয়াল করে। আর পানামা খাল কী করলো, একেবারে পৃথিবীর 2টা মহাসাগরকে যুক্ত করে দিছে। এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই পথ দিয়ে পৃথিবীতে যেই নাবিকরা চলাচল করে তাদেরকে পানামা সার্টিফিকেট দেয়, এবং এই সার্টিফিকেটের মূল্য সবথেকে বেশি। যারা মেরিন পড়েন তারা হয়তো জানবেন যে পানামার সার্টিফিকেটের মূল্য অনেক বেশি। এর অর্থ হচ্ছে পানামা খালটা এত সূক্ষ্ম, এখান থেকে যারা জাহাজ চলাচলের সক্ষম তারা পৃথিবীর যে কোনো অঞ্চলে সক্ষম। ঠিক আছে, সো পৃথিবীতে সবচেয়ে বেশি পারমিট দিয়ে থাকে এখানে পানামা এই ক্ষেত্রে। যাই হোক, আমাদের আলোচনা কিন্তু বিক্ষিপ্ত, একেবারে বিক্ষিপ্ত আলোচনা করতেছি। ওকে, আচ্ছা, এরপরে এসে দেখেন যে দ্বীপগুলো। আচ্ছা, দ্বীপগুলো যদি বলি, দ্বীপগুলো বলতে ভুলে গেছি। দেখেন, আমি যদি পৃথিবীর সবথেকে বড় দ্বীপের নাম বলি তাহলে বলতে হবে সেটা হচ্ছে আপনার গ্রিনল্যান্ড। আচ্ছা, এখন গ্রিনল্যান্ড আসলে কোথায়? দেখেন, গ্রিনল্যান্ড কিন্তু আপনার 2টা মহাসাগরে পড়ছে, অর্থাৎ গ্রিনল্যান্ডের এই দিকটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর উপরের দিকটা হলো উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। দেখছেন, তার মানে গ্রিনল্যান্ড এর অবস্থান হচ্ছে আপনার আর্কটিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মাঝে। ঠিক আছে, আচ্ছা, এইটার নাম হলো আইসল্যান্ড। এটার নাম হলো কি আইসল্যান্ড। আইসল্যান্ডও কিন্তু আপনার এই আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নাম। ওকে, আচ্ছা, এখন তার মানে তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হলো কি গ্রিনল্যান্ড। তাহলে প্রশ্ন থাকতে পারে অস্ট্রেলিয়া দ্বীপ না কেন? এটা তো অস্ট্রেলিয়া, তাই না? আচ্ছা, অস্ট্রেলিয়া এত বড় যে এটাকে দ্বীপ না বলে এটাকে একটা মহাদেশ হিসেবে কল্পনা করা হয়। তার মানে অস্ট্রেলিয়া দ্বীপ না, অস্ট্রেলিয়া হলো একটি মহাদেশ। তার মানে পৃথিবীর বৃহত্তম দ্বীপ এই কারণে গ্রিনল্যান্ড। তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপটা হলো নিউ গিনি। আচ্ছা, নিউ গিনিটা কোথায়? দেখেন, এটা হলো নিউ গিনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা দেশ অবস্থিত, অর্থাৎ এই দিকটা হলো ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চল, আর এই দিকটা হলো অর্থাৎ ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া বলা হয়, পাপুয়া এবং পশ্চিম পাপুয়া অঞ্চল এই দিকটা। আর এই দিকটাতে দেশ, এখানে একটা দেশের নাম হলো পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি। তাহলে মোট দ্বীপের নাম হলো নিউ গিনি, মনে থাকবে? পুরো দ্বীপটার নাম হলো নিউ গিনি। এই নিউ গিনি দ্বীপের পূর্ব অংশটা হচ্ছে স্বাধীন, এটাকে বলা হয় পাপুয়া নিউ গিনি। আর পশ্চিম অংশটা হলো ইন্দোনেশিয়ার অধীনে, অর্থাৎ ইন্দোনেশিয়ার অধীনস্থ 2টি প্রদেশ, একটা হচ্ছে পশ্চিম পাপুয়া প্রদেশ আর হলো পাপুয়া প্রদেশ। তাহলে পশ্চিম পাপুয়া কি? পশ্চিম পাপুয়া হলো ইন্দোনেশিয়ার একটি প্রদেশের নাম। ঠিক আছে, এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম। আচ্ছা, এরপরে দেখেন যে পৃথিবীতে আরও অনেক গুরুত্বপূর্ণ দ্বীপ আছে, সেগুলো কোনটি কোন মহাসাগরের সেগুলো আমাদের জানতে হবে। যেমন দেখেন, এটাকে যদি বলি আমরা, এটা হলো মাদাগাস্কার। এটার নাম হলো কি? মাদাগাস্কার। দেখেন, আফ্রিকা মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্রের নাম হলো মাদাগাস্কার। এই মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ, এটার নাম হলো মাদাগাস্কার। এটি হলো ভারত মহাসাগরের সবথেকে বৃহত্তম দ্বীপের নাম। ঠিক আছে, আচ্ছা, এখন নিউজিল্যান্ড কোন সাগরে অবস্থিত? দেখেন, এই যে হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কিন্তু আপনার ভারত মহাসাগরের না, এটা কিন্তু আপনার দেখেন খেয়াল করে প্রশান্ত মহাসাগরে। ওকে, নিউজিল্যান্ডের অবস্থান হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগরে। আচ্ছা, এইদিকে দেখেন যে জাপান, এই জাপান কিন্তু আপনার প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এটা দেখতে পাচ্ছেন আপনার জাপান। আচ্ছা, আর এই যে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এশিয়ার বৃহত্তম দ্বীপ, যার নাম হলো বোর্নিও। আচ্ছা, এইখানে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক আছে, একটু আলোচনা করি। বোর্নিও দ্বীপ দেখছেন? আচ্ছা, এই যে কালো অক্ষরটা দেখতে পাচ্ছেন আপনার কালো দাগের, এটা হলো আপনার বোর্নিও দ্বীপ। এই বোর্নিও দ্বীপে কিন্তু আপনার মোট 3টা দেশের অংশ। আচ্ছা, বোর্নিও দ্বীপের প্রসঙ্গে একটু বলি। বোর্নিও হলো এশিয়ার বৃহত্তম দ্বীপ। ঠিক আছে, এবং এটা কিন্তু আপনার ঘন জঙ্গল আবৃত। এটাকে বলা হচ্ছে রেইন ফরেস্ট। পৃথিবীর অন্যতম একটি রেইন ফরেস্টের নাম হলো এই বোর্নিও রেইন ফরেস্ট। ওকে, তাহলে বোর্নিও দ্বীপটা কয়টা দেশে পড়ছে? এটা হলো আপনার 3টা দেশে পড়ছে। তাহলে বোর্নিও দ্বীপের উত্তরের অংশটা দেখতে পাচ্ছেন, আপনারা দাগ দিয়ে দেখেন, উত্তরের যে অংশটা দেখা যাচ্ছে এটা হলো মালয়েশিয়ার অংশ। কার অংশ? মালয়েশিয়ার অংশ, এবং এটাকে বলা হয় সাবা ও সারাওয়াক।
সাবা ও সারাওয়াক বলা হয় এই উত্তর অংশটাকে, যদিও এর মাঝখানেই আবার আরেকটা স্বাধীন দেশ আছে, সেই দেশটার নাম হলো ব্রুনাই। তাহলে এই বর্নিও দ্বীপের উত্তরে অর্থাৎ উপরের অংশটা হচ্ছে আপনার দুইটা দেশের অংশ, একটা হলো এই যে উপরের অংশটা হচ্ছে আপনার মালয়েশিয়ার সাবা ও সারাওয়াক, আর মাঝখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাল অক্ষরে আমি দেখাচ্ছি, এটা হলো আপনার ব্রুনাই দেশ। তাহলে আমরা কি পেলাম, ছোটো দেশটা হচ্ছে ব্রুনাই আর এটা হলো সাবা ও সারাওয়াক। এই সাবা এবং সারাওয়াক কার অংশ, এটা হলো আপনার মালয়েশিয়ার দুইটা বা তিনটা প্রদেশ এখানে। আর দক্ষিণ দিকে যে অংশটা আছে দেখেন কালো করে দেখাচ্ছি আমরা, এটাকে বলা হয় কালিমান্তান, অর্থাৎ বর্নিও দ্বীপের যে অংশটি ইন্দোনেশিয়ার অংশ তাকে বলা হয় কালিমান্তান। এখন এই মুহূর্তে কালিমান্তান খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কমেন্টে জানাবেন যে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম কি, একটু দেখি আপনাদের কমন সেন্স কি বলে। আচ্ছা, ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী নাম কি এবং ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী কোন শহরে, কোন দ্বীপে? ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী কোন দ্বীপে অবস্থিত, একটু কমেন্টে আপনারা জানান। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী আচ্ছা, ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী কোন দ্বীপে অবস্থিত? আমি আপডেট দেখতে পাচ্ছি না কেন, কমেন্টে দেখতো একটু। আচ্ছা, অনেকে বলছেন নুসান্তারা, মোহাম্মদ শরীফুল ইসলাম বলছেন নুসান্তারা। আচ্ছা দেখি আপনারা একটু কমেন্ট করেন, দেখি কে কি জানেন। এই কনফিউশনটা দূর করবো, কারণ এই মুহূর্তে সাম্প্রতিকটা এটা খুবই গুরুত্বপূর্ণ। বাট তার মানে এই না পরীক্ষায় আসলো আর আপনি ভুল করে আসলেন, এই ভুল করার সম্ভাবনা আছে বলেই আমি এটা আলোচনা করব। আচ্ছা, অনেকে বলছে নয়ন বর্নিও দ্বীপে, সাদিয়া আক্তার নুসান্তারা, মেহের আফরোজ নুসান্তারা, মনিন্দ্রা মণ্ডল নুসান্তারা। আচ্ছা, নুসান্তারা, সাকিব আল আসাদ নাকি নুসান্তারা, সবাই নুসান্তারায় চলে গেলেন। আচ্ছা, আজকে যদি বলা হয় যে বাংলাদেশের রাজধানী চেঞ্জ হবে, বাংলাদেশের রাজধানী চেঞ্জ হবে, তার মানে কি কালকেই চেঞ্জ হয়ে যাবে? এত সোজা একটা দেশের রাজধানী পরিবর্তন করা? হায় রে, আমরা কোথায় আছি। আচ্ছা, একটু বলে রাখা দরকার যে আপনারা এখনও অনেক ভুলের মধ্যে আছেন। ইন্দোনেশিয়ার রাজধানী সরে যায়নি কিন্তু এখনও, ঠিক আছে? এখানে একটু ব্যাখ্যা করি আপনাদের। দেখেন, পরীক্ষায় যদি চলে আসে যে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম কি, তাহলে যদি প্রথমের ধরেন কতে অপশনে দিল যে নুসান্তারা, খতে দিল জাকার্তা, হ্যাঁ, এরপরে বালি দ্বীপ, যে কোনো রকম চেঞ্জ করে দিল। এখন আপনি যদি ভুল করে আসেন, এই ভুলটা কিন্তু করা যাবে না। আমি একটু আপনার ব্যাখ্যা করে দেখাই। দেখেন, ইন্দোনেশিয়ার রাজধানী কেন সরাচ্ছে সেটা একটু বলি। দেখেন, ইন্দোনেশিয়া একটা বিক্ষিপ্ত দেশ, অর্থাৎ এর অনেক, এই যেটা দ্বীপ, এটা দেখেন একটা, এখানে আছে কালিমান্তান, দেখছেন? এটা হলো পাপুয়া, ওকে, এটা হলো পাপুয়া। আচ্ছা, এইটা হলো ওদের হচ্ছে সুমাত্রা দ্বীপ, আর এই দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে জাভা দ্বীপ, ঠিক আছে? এই পাশে আছে হচ্ছে আপনার বালি দ্বীপ, এই পাশে আছে হচ্ছে আপনার লম্বক দ্বীপ, দেখছেন? এগুলো হলো ইন্দোনেশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ দ্বীপ অঞ্চলগুলো আর কি। আর এই পাশে আছে সুলায়েসি, আরও কয়েকটা দ্বীপ আছে গুরুত্বপূর্ণ, সেগুলো এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না। তবে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। দেখেন, ইন্দোনেশিয়ার অনেক বড় বড় দ্বীপ আছে, তবে জাভা দ্বীপটা কিন্তু খুব বেশি বড় না। বাট জাভা দ্বীপটা সবচেয়ে বড় না হলেও পৃথিবীতে সবথেকে জনবহুল দ্বীপ হচ্ছে আপনার জাভা দ্বীপ, বুঝছেন তো? পৃথিবীর সবথেকে জনবহুল দ্বীপ হলো আপনার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। এই জাভা দ্বীপটা কিন্তু ইন্দোনেশিয়ার আয়তনের দিক থেকে খুবই ছোট, দেখেন খেয়াল করে, আরও ছোট হবে এটা। বাট এখানে আপনার ইন্দোনেশিয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ শহর, এর মধ্যে হলো পৃথিবীর অন্যতম জনবহুল শহর এবং রাজধানী, যার নাম হলো জাকার্তা। নাম হলো কি? জাকার্তা। এই জাকার্তা হলো ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী। এখন এই জাকার্তা শহরটা 2035 সালে পৃথিবীর সবথেকে জনবহুল নগরী হবে, অর্থাৎ টোকিওকে ছাড়িয়ে পৃথিবীতে 1 নম্বর জনবহুল শহর হবে কোনটা? এই জাকার্তা শহর। এখন বুঝতেই পারছেন, শুধুমাত্র জাকার্তা না, এখানে আরও কয়েকটি জনবহুল শহর আছে এই একই প্রায় নামের কাছাকাছি, ঠিক আছে? সো এই জাকার্তা শহরটা এত বড় এবং
এখানে এত জনসংখ্যা যে এর পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে জাকার্তায়, সেটা হচ্ছে জাকার্তা প্রতি বছর হচ্ছে আপনার, যেহেতু এটা খুবই নিচু, এটা সি লেভেল থেকে একেবারে কাছাকাছি হওয়ার কারণে এটা প্রতি বছর অল্প অল্প করে ডুবে যাচ্ছে। সুতরাং এত মানুষের বাসস্থান এখানে সম্ভব হবে না বিধায় ইন্দোনেশিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট নাম হচ্ছে জোকো উইদোদো, এই জোকো উইদোদো সিদ্ধান্ত নিচ্ছে যে আপনার ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে এখান থেকে সরিয়ে নিবে, বাট নেওয়া কিন্তু শুরু হয় নাই, অর্থাৎ 2024 সাল থেকে কেবল যাওয়া শুরু হবে। আর এটা পুরোপুরি যেতে সময় লাগবে 2045 সালে হচ্ছে পুরোপুরি রাজধানী সরে যাবে। ওকে, অর্থাৎ এই যে মাঝখানে কয় বছর দেখতে পাচ্ছেন আপনারা, আজকে 2022 সাল, অর্থাৎ 2045 সাল পর্যন্ত এটা হচ্ছে প্রসেসিং থাকবে। আমরা বুঝতে পারছি কি না? অর্থাৎ 2045 সালে কেবল ইন্দোনেশিয়ার রাজধানী আনুষ্ঠানিকভাবে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এই কালিমান্তান দ্বীপের, এই যে কালিমান্তান, এটা হচ্ছে কালিমান্তান, দেখছেন আপনারা, বর্নিও দ্বীপের কালিমান্তান হচ্ছে ইন্দোনেশিয়ার অংশের নাম। এটাও আবার একাধিক রাজ্যে বিভক্ত, উত্তর কালিমান্তান, পূর্ব কালিমান্তান, সেন্ট্রাল কালিমান্তান, ঠিক আছে, সাউথ কালিমান্তান, আর হলো পূর্ব কালিমান্তান। তাহলে রাজধানী সরে যাচ্ছে কোথায়? এটা হচ্ছে ঘন জঙ্গলে আবৃত এই পূর্ব কালিমান্তানে। পূর্ব কালিমান্তানের হচ্ছে প্রদেশের নাম, মনে রাখতে হবে, পূর্ব কালিমান্তান হলো প্রদেশের নাম। আর এই পূর্ব কালিমান্তানের যেই অংশটা যাবে তার নাম হচ্ছে নুসান্তারা, নাম হলো কি নুসান্তারা। এখন নুসান্তারায় কিন্তু রাজধানী সরে যাবে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ইন্দোনেশিয়ার পরবর্তী রাজধানী হবে কোথায়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আপনার নুসান্তারা। কিন্তু ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? তাহলে কিন্তু অ্যান্সার অবশ্যই জাকার্তা। কারণ জাকার্তায় এখনও 2045 সাল পর্যন্ত রাজধানী কার্যক্রম চলবে। 45 সালের পরে এসে হচ্ছে আপনার রাজধানী শুধুমাত্র কার্যক্রম শুরু করবে নুসান্তারায়। এর আগে শুধুমাত্র এই শহর নির্মাণ করা লাগবে না, এটা একটা ঘন জঙ্গলের আর কি। এখানে অনেক রাস্তাঘাট দরকার, পার্লামেন্ট দরকার, সচিবালয় দরকার, তাই না, অনেক কিছু দরকার, প্রেসিডেন্ট ভবন দরকার, প্রধানমন্ত্রী ভবন দরকার। আর রাজধানী সরে যাওয়া মানে আপনি বুঝতে পারছেন কতগুলো অবকাঠামো চলে যাবে সেখানে। সো এটা যেতে আপনার 2045 সাল পর্যন্ত প্রসেসিং চলবে। তার মানে রাজধানী সরে যাবে আর সরে গেছে জিনিসটা এক না, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রশ্নের ধরন দেখে আপনি পরীক্ষায় অ্যান্সার করবেন। যেহেতু এই মুহূর্তে এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা অলরেডি প্রেসিডেন্ট নিজে এবং প্রেসিডেন্টের মুখপত্র হচ্ছে আপনার এটা অলরেডি ঘোষণা দিয়েছে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে রাজধানীর নাম কি আর রাজধানী কোথায় হবে, এই দুইটা জিনিসের পার্থক্য যেন আমরা ধরতে পারি। তাহলে রাজধানী কিন্তু এখনো যায়নি, বাট যাবে। এই যেহেতু রাজধানী প্রসঙ্গ আসছে, আরেকটা রাজধানীর নাম আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে নূর সুলতান। পৃথিবীর একেবারে মাঝখানে অবস্থিত একটা দেশের নাম হলো কাজাখস্তান। এই কাজাখস্তান একটা সেন্ট্রাল রাষ্ট্র, একটা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, তাই না? এরকম দেখেন, কাজাখস্তান একটা আন্তঃমহাদেশীয় রাষ্ট্র, অর্থাৎ এটা হলো পৃথিবীর বৃহত্তম ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে? দেশের নাম কি? কাজাখস্তান। ওকে, এই কাজাখস্তানের এই মুহূর্তে সরকারের বিরোধী বিক্ষোভ চলমান, যেখানে এই দেশের অলরেডি প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী সহ পদত্যাগ করছে কাজাখস্তানে। কারণ হলো কাজাখস্তানের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলো, সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে হচ্ছে এখানকার জনগণ হচ্ছে কি করছে, সরকার বিরোধী বিক্ষোভ শুরু করছে। সেই বিক্ষোভে এক পর্যায়ে হচ্ছে আপনার রাশিয়া থেকে, যেহেতু রাশিয়া তার পার্শ্ববর্তী দেশ, মিত্র দেশ, ঠিক আছে, রাশিয়ার সাথে কিন্তু কাজাখস্তান অনেক কিছুতে যুক্ত। আপনারা জানেন যে কাজাখস্তান হচ্ছে পৃথিবীর বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ। যদিও এটা আন্তঃমহাদেশের রাষ্ট্র, তবে তা কিন্তু ইউরেনিয়াম আছে। তো বুঝতে হবে এটা ইচ্ছা করলেই হচ্ছে পারমাণবিক ক্ষমতার অধিকারী হতে পারতো, এবং হয়েছিলও বটে। কারণ সোভিয়েত ইউনিয়ন থাকা অবস্থায় যখন সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হয়, তখন কিন্তু কাজাখস্তানের ভাগে অনেক অস্ত্র পড়ে, এবং সোভিয়েত ইউনিয়নের অনেক স্থাপনা হচ্ছে আপনার এখনও এখানে অবস্থিত, এই কাজাখস্তানে। সো কাজাখস্তান ইচ্ছা করলে পারমাণবিক ক্ষমতার অধিকারী হতে পারতো, বাট সেটা সরে গেছে এখান থেকে। ওকে, বাট সরে যেয়ে কিন্তু আপনার একটা ভিন্ন দেশ হলো 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে কাজাখস্তান বিভক্ত হয়ে। সোভিয়েত ইউনিয়ন থেকে বিভক্ত হওয়া বৃহত্তম দেশগুলোর একটা হলো এই কাজাখস্তান, অর্থাৎ রাশিয়ার পরেই দ্বিতীয় বৃহত্তম, এবং এটা হলো পৃথিবীর বৃহত্তম ল্যান্ডলক কান্ট্রি, এবং পৃথিবীর বৃহত্তম ইউরেনিয়ামের রিজার্ভ হচ্ছে কাজাখস্তান। ওকে, এই কাজাখস্তানে এসে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হচ্ছে আপনার সরকারের বিরোধী আন্দোলন শুরু হয়, এবং সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু হলো হচ্ছে আপনার কয়েকটা গুরুত্বপূর্ণ শহর। এর একটা হলো আলমা আতি, একটা শহরের নাম হচ্ছে কি আলমা আতি। এটা একটা
এই দিকে দেখেন, দক্ষিণ দিকের শহরের নাম হচ্ছে আলমাতি অথবা আলমাতি, ঠিক আছে। এই আলমাতি শহর থেকে হচ্ছে আপনার বিক্ষোভ শুরু হয়। আর এই দেশের রাজধানীর নামটা গুরুত্বপূর্ণ, কারণ রাজধানীতেই সরকার থাকে, তাই না। সেই রাজধানীর নাম হলো নূর সুলতান। নূর সুলতান, যদিও এই শহরের সাবেক নাম ছিল আস্তানা। 2019 সালে এই আস্তানা শহরের নাম চেঞ্জ করে রাখা হয় নূর সুলতান। এখন নূর সুলতান হলো এই সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার আগেই, অর্থাৎ 1980-র দশকে এই সোভিয়েত ইউনিয়নে থাকা অবস্থায় কাজাখস্তান প্রজাতন্ত্রের হচ্ছে আপনার প্রধানমন্ত্রী হন নূর সুলতান, অর্থাৎ 84 বা 86-র দিকে, একজ্যাক্ট খেয়াল নেই আমরা। ওকে, তিনি 84 বা 86-তে নির্বাচিত হয়ে 1991 সাল পর্যন্ত, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভাঙা পর্যন্ত তিনি এই কাজাখস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে, নূর সুলতান। এবং 91 সালে কাজাখস্তান স্বাধীন হলে হচ্ছে আপনার নূর সুলতান হয় এই কাজাখস্তান প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। এখন প্রথম প্রেসিডেন্ট হয়ে কিন্তু সে রাজধানীর নাম চেঞ্জ করে নাই, নিজের রাজধানীর নাম চেঞ্জ করে নাই। এটা কখন চেঞ্জ করছে হচ্ছে আপনার যখন 2019 সালে, অর্থাৎ এখন অনেক বছর, সে 1984 সাল থেকে 2019, অনেক সাল কিন্তু, তাই না। এই সময় এসে হচ্ছে আপনার কাজাখস্তান থেকে হচ্ছে এই নূর সুলতান ক্ষমতা ছেড়ে দেয়, নির্বাচন দেয়, এবং নির্বাচন দিলে হচ্ছে আপনার প্রেসিডেন্ট হয় হচ্ছে আপনার কাসিম জোমার্ট। ওকে, এই কাসিম জোমার্ট প্রেসিডেন্ট হওয়ার পরে, যেহেতু নূর সুলতান এখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কাসিম জোমার্ট কিন্তু আপনার এই নূর সুলতানের দল থেকেই হচ্ছে আপনার নির্বাচিত হয়, সুতরাং উনি আসার পরে যেহেতু সাবেক প্রেসিডেন্ট ওনার গুরু, রাজনৈতিক গুরু, তাকে খুশি করার জন্য হচ্ছে এই আস্তানা শহরের নাম 2019 সালে রাখেন নূর সুলতান, অর্থাৎ নূর সুলতান যখন ক্ষমতা ছেড়ে দিত তখন। ওকে, এখন নূর সুলতানের প্রভাব কেন এখন এখানে, এর একটা বড় কারণ হলো দেখেন যে নূর সুলতান যেহেতু প্রথম প্রেসিডেন্ট, প্রথম ফাউন্ডার, পাশাপাশি তার দলই ক্ষমতায় আছে এই মুহূর্তে, বুঝতেই পারছেন, সে হচ্ছে আধ্যাত্মিক নেতা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্শ্ববর্তী যে সোভিয়েত ইউনিয়ন আছে, অর্থাৎ রাশিয়া, বললাম সোভিয়েত ইউনিয়ন বলা যাবে না এখন, পার্শ্ববর্তী যে রাশিয়া, সেই রাশিয়ার যিনি ক্ষমতায় তিনি হচ্ছে ভ্লাদিমির পুতিন। এই ভ্লাদিমির পুতিনের একেবারে শুরু থেকে মিত্র হচ্ছে আপনার নূর সুলতান, ঠিক আছে। এখন নূর সুলতান কিন্তু আপনার দেশের ক্ষমতায় নাই, তবে গুরুত্বপূর্ণ একটি পদ আঁকড়ে আছে দেশের, সেটা হচ্ছে আপনার, তিনি হলেন এই কাজাখস্তানের প্রতিরক্ষা প্রধান, অর্থাৎ পুতিন তাকে একটা মানে পুতুল হিসেবে এখানে রেখে দিয়েছে, সেটা হচ্ছে কি হিসেবে, ও দেশের প্রতিরক্ষা প্রধান হিসেবে, এবং তার মেয়ে কিন্তু আপনার এই মন্ত্রিসভার সদস্য ছিল। সো নূর সুলতান কী করছে, আপনার পার্শ্ববর্তী রাশিয়া থেকে হচ্ছে আপনার এবছর সৈন্য মোতায়েন করছে কোথায়, এই নূর সুলতানে। এবং এর একটা অজুহাত ছিল, সেটা হচ্ছে কি যে যেহেতু রাশিয়ার একটা আপনার গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে আপনার বাইকনুর মহাকাশ স্টেশন, এটা কিন্তু আপনার নূর সুলতানে অবস্থিত, অর্থাৎ মহাকাশে যে আপনার রাশিয়া যে যা কিছু পাঠাক না কেন, এটা কিন্তু পাঠাতে হবে অবশ্যই এই কাজাখস্তানের উপর দিয়ে, ঠিক আছে। সো রাশিয়ার অজুহাত ছিল এরকম যে এবছর যে আমরা কাজাখস্তানে সৈন্য মোতায়েন করি নাই, যুদ্ধের কোনো কিছু করব না, আমরা শুধুমাত্র আমাদের মহাকাশ স্টেশন পাহারা দেওয়ার জন্য হচ্ছে এই সৈন্য মোতায়েন করছি। যদিও এটা একটা অজুহাত ছিল, কারণ এটা কিন্তু এক প্রকার ওনার কারসাজি বলতে পারি আমরা, এটা হচ্ছে ভ্লাদিমির পুতিন এবং হচ্ছে আপনার এই নূর সুলতানের। যা হোক, তাহলে এই যে রাজধানীর বিষয়টি, রাজধানী আস্তানা যে রাজধানী চেঞ্জ হয়েছে, এটা কিন্তু রাজধানী চেঞ্জ হয় নাই, কারণ শুধু নাম চেঞ্জ হয়েছে। সো নাম চেঞ্জ হওয়া এক বছরে কোনো ব্যাপারই না, শুধু কাগজ চেঞ্জ করলে নাম চেঞ্জ হয়ে গেল, তাই না। ওকে, শুধু কাগজ চেঞ্জ করলে কিছু নাম চেঞ্জ হয়ে যায়, কিন্তু রাজধানী সরিয়ে নেওয়ার ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, এটা নিতে একটা লং টাইম সময় লাগে। যেমন হচ্ছে আপনার পরবর্তীতে সরে যাবে হচ্ছে আপনার মিশরের রাজধানী, আপনারা জানেন যে মিশরের রাজধানীর নাম হচ্ছে আপনার কায়রো, এই কায়রো থেকে হচ্ছে আপনার রাজধানী সরে যাবে হচ্ছে আপনার এই ভূমধ্যসাগরের তীরবর্তী এই দিকটায়, যেখানে হচ্ছে আপনার পোর্ট সৈয়দ, আলেকজান্দ্রিয়া, এই দিকটার দিকে সরে যাচ্ছে হচ্ছে আপনার মিশরের রাজধানী। এখন সরে যাচ্ছে, বাট যায়নি, কিন্তু যেতে অনেক সময় লাগবে, ঠিক আছে। সো একটু আপনারা প্রশ্ন যখন অ্যান্সার আসবে, আপনারা সবাই একটু দেখে শুনে তারপরে অ্যান্সার করবেন। এটা হচ্ছে আমাদের কিছু অতি উৎসাহী পেজ আছে, সেই পেজগুলো থেকে আপনার একদম আপডেট দিয়ে দেয়। সেই আপডেটগুলো হচ্ছে আপনার কীরকম, আপনাকে একটু বলি। যেমন দেখেন যে 2022 সাল থেকে হচ্ছে ওআইসির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি হলেন হুসাইন ইব্রাহিম তাহা, অর্থাৎ চাঁদ নামে একটা দেশ আছেন আফ্রিকার, এটার হচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসাইন ইব্রাহিম তাহা। তিনি হলেন 2022 সাল থেকে, মানে বর্তমান
ওআইসির মহাসচিব, কিন্তু অনেকে 2021 সাল থেকে শুরু করছে তাকে মহাসচিব বানাই দিছে। আরে ভাই, একজন প্রজেক্টেড পরবর্তী মহাসচিব হবে, দায়িত্ব তো গ্রহণ করেনি। এটা হচ্ছে আপনার আগে থেকে সিলেক্ট হয়ে যায়, মিনিমাম 1 বছর আগে যে সভা হয় সেই সভায় হচ্ছে পরবর্তী মহাসচিব নির্ধারিত হয়। বাট আপনার তো সাল শেষ হবে, সাল শেষ হওয়ার আগেই যদি আমরা দিয়ে দেই যে পরবর্তী মহাসচিবের নাম কি, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যখন প্যাচ আসবে তখন কিন্তু আপনি ভুল করে বসে আসবেন। সো বর্তমান মহাসচিব চেঞ্জ হওয়ার আগেই যদি আমরা চেঞ্জ করে দেই, এটা কিন্তু আমরা না করি, ঠিক আছে। যা হোক, আজকে যেহেতু অনির্ধারিত ক্লাস, ঘোষণা খুব বেশি আগে দেই নাই, তো বেশি দীর্ঘায়িত করব না। আপনারা এই ক্লাসগুলো বিস্তারিত আপনারা করতে পারবেন সামনে, কারণ এগুলো সূক্ষ্ম ক্লাস। আপনারা এই সব জায়গায় থেকে একটা ক্লাস নিতে হয় মিনিমাম, ঠিক আছে। এইখানের উপরে মিনিমাম একটা ক্লাস নিতে হয়, এই জায়গার উপরে এই জায়গাটা ক্লাস নিতে হয়, তাহলে এই ক্লাসগুলো সুন্দর হবে। ভূমধ্যসাগরের তীরবর্তী ব্যাপার স্যাপার নিয়ে একদিন একটা ক্লাস নিলে সুন্দর হবে। আমরা আস্তে আস্তে করে ম্যাপের ক্লাসগুলো এভাবে করে আমরা শেষ করব। যেহেতু এইখানে আমরা ছোট করে দেখাতে পারি নাই, ছোট করে দেখাইছি, খুব বড় করে দেখাতে হবে একটু জুম করে। হ্যাঁ, জুম করে দেখার জন্য আমরা পরবর্তীতে এগুলো বিস্তারিত ক্লাস করব আস্তে আস্তে করে। আর আপনারা যারা এই গ্রুপে যুক্ত হলেন, আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষাগুলো দিবেন। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালটা একটু সবার হাতে পৌঁছাক, যেহেতু আজকে কেবল ঢাকার বাইরে যাচ্ছে। ঢাকার বাইরে গেলে আপনার মোটামুটি যখন পৌঁছায় যাবে, তখন আমরা এখান থেকে পৃষ্ঠা ধরে ধরে এই বইটাকে আমরা মিনিমাম 50টা ভাগে ভাগ করে আমরা আস্তে আস্তে করে পরীক্ষা নিব। 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা করে পরীক্ষা দিব। তাহলে সব প্রশ্ন কিন্তু এখান থেকেই যে হবে বই থেকে এরকম না, কিছু কিছু প্রশ্ন এর রিলেটেড হবে একটু বানায়া, যাতে করে আপনারা এটার বাইরেও একটু আয়ত্ত হয়ে যায়। হ্যাঁ, আপনারা অন্য বই থেকেও পড়বেন, যারা আমার স্টুডেন্ট আছেন তারা তো লেকচার থেকে পড়বেনই। আর যদি আপনারা কেউ ভর্তি হতে চান, সেক্ষেত্রে একটু বলে রাখা দরকার, আমার কিন্তু আপনার প্রাইভেট ব্যাচ আছে, আপনারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারেন। সেখানে আপনার ক্লাসগুলো বিস্তারিত হয়, ম্যাপের ক্লাস, রাজনীতির ক্লাস, ইতিহাসের ক্লাস, সব ক্লাসগুলো আপনার বিস্তারিত হয়। সেখানে বাংলাদেশ, আন্তর্জাতিক ভূগোল, প্রযুক্তি, বাংলা সাহিত্য, এই ক্লাসগুলো আপনারা করতে পারেন। আমাদের কোর্স ফি 2000 টাকা। প্রয়োজনে যদি কারো সমস্যা থাকে আমরা হালকা কিছু কনসিডার করে থাকি। এই আপনারা ভর্তি হতে পারেন। আর ভর্তি হলে কিন্তু আপনার বই ফ্রি, সবাইকে আমরা বই ফ্রি দিচ্ছি। আবার আমাদের প্রায় এখন 165-র মতো স্টুডেন্ট আছে, আমরা সবাইকে বই ফ্রি দিচ্ছি। তো আপনারা যারা ভর্তি হবেন তাদেরকে কষ্ট করে আপনার বই কিনতে হবে না। আর ভর্তি সংক্রান্ত নিয়মাবলী আমার জানার জন্য আমাকে একটু ইনবক্সে নক দিতে পারেন আপনারা, ঠিক আছে। আর এই গ্রুপে ক্লাসগুলো দেখার জন্য আপনারা আমার আইডিটা ফলো করে রাখুন, যাতে করে ক্লাস বা অন্য কোনো পোস্ট আমি দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে আমি শেষ করব, আপনারা বই কিনবেন এটা আশা রাখি, ঠিক আছে। বারবার বিজ্ঞাপন দিলাম এই বইটা কেনানোর জন্য, বইটা কিনেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।